শুভ সকাল সকলকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এটি তাওয়াং শহরের দ্বিতীয় দিনের সকাল। সূর্যের আলো পাহাড়ে এসে পড়েছে, কি দারুণ যে লাগছে। এখন বাজে 6টা, তাও কত ঝলমলে রোদ। খুব জলদি সকাল হয় এখানে, 4:30 পৌনে 5টায় সূর্য উঠে যাচ্ছে। যাই হোক, ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসেছি। চা ব্রেকফাস্ট একেবারেই করে তারপর স্নানে যাব। এই যে আজকের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন, হাফ প্লেট 30 টাকা। এই হোটেলটি আমরা খুঁজে বের করেছিলাম, এখানে দামগুলো ঠিকঠাক ছিল, কারণ ওনারা কোচবিহারের বাঙালি, তাই দাম সম্পর্কে সচেতন, যাতে সবাই খেতে পারে। এছাড়াও ছিল বোঁদে, জিলিপি, লাড্ডু, সন্দেশ, দরবেশ, অনেক কিছু। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা লোকালটা ঘুরবো। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মনেস্ট্রি। তো মনেস্ট্রি ঘুরছি যেদিন আমরা, সেদিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো এটা একটা বড়ই ভাগ্যের ব্যাপার। বুদ্ধ পূর্ণিমার দিন মানে বুদ্ধদেবের দেখা পাওয়া, বুদ্ধদেবের সান্নিধ্যে থাকা, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। আর আমি জানতামও না যে ওখানে থাকাকালীন বুদ্ধ পূর্ণিমা পড়ে গেছে। আমি নিজেকে ভীষণ লাকি বলে মনে করেছি যে আমি সেদিন বুদ্ধদেবের সান্নিধ্যে আসতে পেরেছি। যাই হোক, ভেতরে যাই। বিশাল বড় একটা মনেস্ট্রি। আর আমার বর হচ্ছে সব সময় আমার ভিডিওর আগে থাকে, হন হন করে হেঁটে চলে। ফুলগুলো কি সুন্দর না। তো প্রথমেই কিছুটা ধাপ উঠেই দেখলাম একটা গুম্ফা রয়েছে। আমার অনেক দিনের শখ ছিল প্রদীপগুলি জ্বালানোর, কিন্তু আজকেই জ্বালাবো বলে আগে হয়তো কোনোদিন হয়ে ওঠেনি যে নিশ্চয়ই একটা স্পেশাল দিনে জ্বালাবো, তাই আগে জ্বালাইনি কোনোদিন। তো আমি বরকে বললাম যে আমি জ্বালাতে চাই। তো বর বললো জ্বালাও। তো 10 টাকা করে একটা প্রদীপ জ্বালাতে নিচ্ছে। আমার দেখে বাকি সবাই দেখলাম হুড়মুড়িয়ে ঢুকলো। অদ্ভুত বাঙালি কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, অথচ প্রদীপ জ্বালানোর ইচ্ছে কেউ প্রকাশই করেনি। ভাগ্যিস আমি প্রকাশ করলাম। তো যাই হোক, ওখানে জ্বালিয়ে আবার সিঁড়ি ভেঙে আমরা মেন মনেস্ট্রিটাতে উঠছি। বিশাল বড় মনেস্ট্রিটা, আর ভীষণ সুন্দর মনেস্ট্রিটা। দেখতে পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে মনেস্ট্রিটা। আর এখানে স্পেশাল দেওয়া হচ্ছিল বাটার টি। বাটার টি এখানে একটা মানে এখানের একটা চা বলতে পারেন। যে আমরা ঘোল খাই, ওই ঘোলটাই ওরা ফুটিয়ে ফুটিয়ে একটা মানে অদ্ভুত স্বাদ, সেটা নুনতা নুনতা স্বাদ। আমরা নিয়ে খেতে পারিনি, তো ওনাদের ভালো লাগে। যে কোনো পুজো উৎসবে যেমন আমরা বিভিন্ন রকম বই পাঠ করি, ওনারাও তাই করছেন। আমাদের মতোই পুজো শেষে যেমন কাসর ঘন্টা বাজে, এখানে কাসর ঘন্টা, তুড়ি, ভেড়ি সমস্ত কিছুই বাজানো হচ্ছে। এখানে ট্র্যাডিশনাল যেসব বাজনাগুলো থাকে সেগুলো। এখানেও একটা ছোট্ট বুদ্ধ রয়েছে, আর ওনারা পাঠ করছেন। আর ওদিকে সোফায় বসে একজন সব থেকে বড় যিনি, তিনি পাঠ করছেন। এখানটা কি সুন্দর সাজানো রয়েছে দেখুন। এবার আমরা বাইরে এলাম। বাইরে এসে যাব হচ্ছে, ওখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে। তো তার আগে একবার পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই যে কতটা বড়। এখানে আবার একটা এই মনেস্ট্রির আন্ডারে একটা ইউনিভার্সিটিও আছে, সেখানে সবাই পড়াশুনো করে। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি ওই মিউজিয়ামটাতে। এখানে টিকিট লাগে 30 টাকা করে। আমরা মিউজিয়ামে ঢুকে পড়েছি। বিভিন্ন রকম জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়। আগেকার দিনের যে পেতলের টুপি ব্যবহার করা হতো, তারপরে বিভিন্ন রকম মুখোশ ব্যবহার করা হতো, বিভিন্ন রকম ঘন্টা, সেগুলো রয়েছে। স্পেশাল দিনে একটা করে এদের নৃত্য হয়, সেগুলো রয়েছে। বড় বড় কেটলি রয়েছে, যেগুলোতে বাটার টি দেওয়া সার্ভ করা হয়। এই যে এগুলোতে বাটার টি সার্ভ করা হয়। তারপরে বিভিন্ন সময়ের টাকা রয়েছে। তারপর বিভিন্ন ট্র্যাডিশনাল পোশাক রয়েছে। তারপর এখানে যারা এসেছিলেন তাদের সমস্ত রকম পোশাক, এই শাল, সমস্ত কিছু, গয়না, এসব রয়েছে।
তারপর বিভিন্ন রকমের ধাতু রয়েছে, তারপর আমরা যেমন হাতে আংটি সব পরি ওরাও পরে, তো সেসব রয়েছে, অনেক কিছু দেখার মতো রয়েছে। তো এবার আমরা ওপরে যাচ্ছি। এখানে এই সিঁড়িটাতে কালো মতো এটা রয়েছে, বড় একটা হাড়ির মতো। আমি ভাবলাম এটা আবার কি, তো দেখলাম ওখানে অনেক টাকা পয়সা রয়েছে, আমাদের যেমন ওই দানপাত্র, এটা হচ্ছে দানপাত্র। এখানে যারা যারা এসেছিলেন তাদের সমস্ত ছবি রয়েছে, সবাইকে তো আর আমি চিনি না, তো আর সবার মানে নাম পড়াও এই ছোট ভিডিওতে, যদি আমি সবার নাম পড়তে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এইগুলোতে সমস্ত কিছু রান্না করা হয়, আগেও হতো। তারপর এখানে নুডলসের পাত্র রয়েছে, শাল রয়েছে, এখানে বিভিন্ন রকম ছবি রয়েছে। তারপরে মুখোশের একটা নাচ হয় এখানে, সেই নাচটা রয়েছে। আমি কিছু কিছু নিচে ওই ছবিগুলোর নিচে যে লেখাগুলো রয়েছে নেওয়ার চেষ্টা করেছি, সেগুলো চাইলে কেউ জুম করে পড়তে পারে। আমি যদি বলতে যাই পুরোটা তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য আমি এগুলো শুধু মানে ভিডিওটা নিয়েছি। এই যে রাজীব গান্ধী গেছিলেন, উনি ওখানে গিয়ে ওখানে ট্র্যাডিশনাল পোশাক পরেছিলেন, খাবার খেয়েছিলেন, অনেক জায়গা ঘুরেছিলেন, ওখানে যারা নেতা মন্ত্রী ছিলেন তাদের সাথে অনেক জায়গা ঘুরেছিলেন। তো বুমলা পাস গেছিলেন, তো সেই সমস্ত ছবিও রয়েছে। তো আমি একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি, কারণ আজকের ভিডিওটা এমনিতেই বড়, তাই আমি খুব একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা দিকে যাচ্ছি, সেটা হলো একটা ছাদ থেকে পুরো তাওয়াং শহরটাকে দেখাবো, সেই জন্য যাচ্ছি। আর সামনে কে রয়েছে দেখুন, খোশ মেজাজে বসে আছে, এত মানুষ যাতায়াত করছে, তেনার কোনো হুঁশখুশ নেই। যাই হোক, আমরা সিঁড়িতে উঠছি, একটা ছাদ থেকে পুরো তাওয়াং শহরটাকে দেখা যাচ্ছে। এই যে এখানে বেশি টিন ব্যবহার হয় কেন বলুন তো, এত স্নোফল হয় পুরো চাদরের মতো ঢেকে যায়, তাই জন্য টিন হলে ওটা নিচের দিকে পড়ে যায়, সুবিধা হয়। বেশিরভাগ কিন্তু টিনের, বেশিরভাগ দেখুন হলুদ হলুদ টিন। আর কি সুন্দর যে শহরটা, মানে বলে না পাখির চোখে একবার দেখে নেওয়া পুরো শহরটা, সেরকমই। তো ওখান থেকে দেখে আমরা এবার দ্বিতীয় গন্তব্যের দিকে যাচ্ছি। যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যেমন ঠাকুরের কাছে গণ্ডি দিই সেরকম এখানেও দেওয়া হয়। এরপর আমরা এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য, সেটা হচ্ছে একটা বুদ্ধ পার্ক। এটাও দুর্দান্ত। এখানেও আমাদের একটা মানে স্মরণীয় ঘটনা শেয়ার করব তোমাদের সাথে, এটা দেখো আর আমরা বলছি কি একটা স্মরণীয় ঘটনা ছিল। এখানে বুদ্ধকে সাদা কাপড় চড়ানো হয়। তো আমি অনেক মনেস্ট্রি ঘুরেছি, তো অনেক জায়গায় ইচ্ছে ছিল যে সাদা কাপড়টা যদি পাওয়া যায়, কিন্তু কোনোবার মুখ ফুটে বলিও নি, আর পূরণও হয়নি। হয়তো সেই দিনটাতে পূরণ হবে বলেই ওয়েট করেছিল সমস্ত কিছু। তো ভেতরে ঢুকে আমি আমার বরকে বললাম, ওই সাদা কাপড়গুলো একটা আমাকে জোগাড় করে দিতে পারবে? বললো দাঁড়াও দেখি কেনা যায় নাকি। তো একজন এলো, ওনাকে জিজ্ঞেস করতেই বললো না না কিনতে লাগবে না, আমি আপনাদের এমনিই দেব। তো উনি বুদ্ধদেবের পাদদেশ থেকে আমাকে আর আমার বরকে একটা গলায় পরিয়ে দিলেন, আর 3-4টে এমনি দিলেন, বললেন বাড়িতে রাখবেন আর খুব যত্নে রাখবেন, অনেকে নিয়ে গিয়ে ফেলে দেয়, এটা করবেন না কিন্তু। তো কি যে খুশি হয়েছি, মনে হচ্ছে যেন লাখ টাকার জিনিস পেয়েছি। হয়তো আমাদের এদিকে হলে হয়তো টাকাও নিয়ে নিত, কিন্তু একটি টাকাও নেয়নি তারা। তো যাই হোক, এই খুশি নিয়েই আর কি আরো ভালো হলো ঘোরাটা। এখানে একটা গুম্ফা রয়েছে, ভেতরটা তো দেখালাম কি সুন্দর, চারিদিকে বুদ্ধদেবের বিভিন্ন রকম মানে ছবি আঁকা রয়েছে, শিষ্যদের দীক্ষা দিচ্ছেন সেই সমস্ত কিছু। এখানেও রয়েছে বুদ্ধদেব স্বয়ং তার শিষ্যদের দীক্ষা দিচ্ছেন, তার একটা মূর্তি রয়েছে, এটাও বেশ সুন্দর লাগছিল। কিন্তু এত বড়, এত পেছনে যাচ্ছি তাও পুরোটা নেওয়া যাচ্ছে না। আর ছবিগুলো কি ভীষণ জীবন্ত লাগছে দেখুন। আমি এখানেই অনেকক্ষণ বসেছিলাম, মানে এত ভালো লাগছিল না, আমার যে জায়গাটা ভালো লাগে চুপচাপ একা বসে থাকি। তারপর বর ফোন করে বলল, কোথায় তুমি, অনেকক্ষণ নাগাদ তো তোমার দেখা পাচ্ছি না। আমি বললাম যে আমি এখানে বসে আছি, এত ভালো, এত শান্ত নিরিবিলি। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কত টুরিস্ট কম? আগের ব্লগেই বলেছি যে যেহেতু অনেক দূর আর অনেকটা এক্সপেন্সিভ বলে এই জায়গাতে টুরিস্ট অনেকটাই কম। অন্যান্য জায়গা হলে গাড়িতে গিজ গিজ করে। ইনি হচ্ছেন, এই যে এই লেখাটা পড়ে নেবেন, সিদ্ধার্থ। উনি ঠিক
কি কারণে বিখ্যাত, আমার মনে হয় যে উনি বৌদ্ধদেবের শিষ্য বা গুরু ছিলেন। তো আমি ঠিক বলতে পারবো না, ওই লেখাটা ওই জন্য জুম করে পড়তে বললাম। আর তারপর এলাম আমরা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়ালে কামান দেখলাম প্রথমবার, ভীষণ ভালো লাগছিল। তো কাছ থেকে তো অবশ্যই দেখব, দু একবার টাচ করেও দেখেছি, ভীষণ মানে একদম গায়ে কাটা দিচ্ছিল যে এত ভারী জিনিসটা আমাদের সেনারা কি করে কন্ট্রোল করে বা যুদ্ধের সময় কি করে ব্যবহার করে, কোন দিকে গোলা ভরা হয় সেটাও দেখলাম, মানে এক অন্যরকম অনুভূতি। আর ফুলগুলো তো এত সুন্দর লাগছিল, যেখানেই যাচ্ছি চারিদিকে দেখছি ফুল। ওয়ার মেমোরিয়ালটাও আমার ভীষণ ভালো লাগলো। এবার যাব আরেকটা দিকে, তো সেই দিকে রয়েছে এই দিকটাই রয়েছে চীনাদের সাথে যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিসৌধ। এখানে বেশিরভাগ সেনারাই রয়েছেন পাঞ্জাব, অমৃতসর, ইউপি সাইডে। তো শুধু একটু আমি ক্লিপস নিয়ে নিলাম। এবার আমরা যাব হচ্ছে আরেকটা দিকে। তো আমরা এখন এই গুমফাটার ভেতরে যাব, ওখানেও রয়েছে অনেক কিছু। তো চলো আমরা আস্তে আস্তে যাই। আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় হয়তো একটু বড় হবে, তো তোমরা দেখো প্লিজ। আর কেমন লাগলো জানিও, একটা করে কমেন্ট করবে কেমন লাগলো, তাহলেও আমার ভালো লাগে। তোমাদের মানে কমেন্টগুলো আমাদের কাছে, যারা ভিডিও বানায় তাদের কাছে অনেকটা আর কি মূল্যবান, মানে এটা আর কি বলে বোঝানো যাবে না যে কতটা মূল্যবান বা কতটা ভালো লাগে তোমাদের এই প্রিসিয়াস কমেন্টগুলো। তো এখানে বিভিন্ন সময় যুদ্ধের বিভিন্ন কিছু রয়েছে, কখন কোন যুদ্ধটা হয়েছিল সমস্ত কিছু লেখা রয়েছে। এখানে বিভিন্ন রকম ম্যাপ রয়েছে, কি করে কোন জায়গায় যাওয়া যায়। সেনাদের ব্যবহৃত টুপি রয়েছে, রাইফেল রয়েছে, AK-47 রয়েছে, তারপর বিভিন্ন সেনাদের ছবি রয়েছে, বিভিন্ন ম্যাপ রয়েছে। ইনি হলেন মেজর মহেন্দ্র সিং। তো ইনিও ওই চীনাদের সাথে যুদ্ধে শরিক হয়েছেন। তো তেনারও বিভিন্ন রকম ব্যবহৃত জিনিস রয়েছে। তারপর এই যে এখানে রয়েছে ভুটান, চায়না, একটা ম্যাপ রয়েছে, ইন্ডিয়া, ভুটান, চায়না এসব দেওয়া রয়েছে। এরকম বড় বড় বন্দুক রয়েছে, বিভিন্ন রকম ফাইল পত্র রয়েছে, এসবই রয়েছে। এগুলোর পুরো বর্ণনা দিতে গেলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, তাই জন্য। আর এই সেনাবাহিনীগুলো যেখানে দেখাচ্ছি আমি, সেখানে যশবন্ত কুমার সিং অবশ্যই আছেন। তো সবার মাঝে আছেন বলে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনিও আছেন। তো উনি তো সব থেকে ছোট বয়সে মানে আর কি শরিক হন। তো যাই হোক, ঘুরে এসে এবার আমরা লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ থালায় ছিল ভাত, লাউ ঘন্ট, ভেন্ডি সর্ষে, ডাল, ধনেপাতার চাটনি, আলু ভাজা, ভেজ থালি ছিল। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। তারপর দেখছি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে চা না খেয়ে বসে থাকা তো যায় না, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। খেলাম চা আর সিঙ্গারা। তারপর সিঙ্গারা খেয়ে আবার এলাম। এসে আমরা আজকে যাব একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এই শোটি সেনারাই অর্গানাইজ করেন। 4টে টিপ হয়, একদিনে পেলে পাবেন, নয়তো পাবেন না। বেশি জনকে অ্যালাউ করা হয় না। তো এই শোটা হচ্ছে অরুণাচল কেন নাম হয়েছে, কি জন্য হয়েছে, এসব নিয়ে। তো দেখছেন তো কত ভিড়। আর সমস্ত রকম যশবন্ত কুমার সিং এর কথা আছে, বিভিন্ন ভিউ পয়েন্টের নামে বলা আছে। তো আজকে এটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করব। আমরা ঢুকে পড়েছি, বসেও পড়েছি, এবার শো শুরু হবে। তো শোটা ভীষণই ভালো লেগেছে, দেখুন। यहाँ सूर्य की पहली रोशनी से प्रकाशमान हुई।